নমস্কার, আমি মৌমিতা। একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয়া লেখিকা বাণী বসু রচিত অমৃতা উপন্যাসটির দ্বিতীয় পর্ব। অমৃতার কথাটা সর্বক্ষণ মাথায় ঘুরছে। তোর ডাউরি নেই বলেই কি বিয়ের আগে 2 রাত উপহার দিতে চাইছিস? সৌমিত্র দাস যখন প্রস্তাবটা দিল এইভাবে, চলো শম্পা, একটু বেরিয়ে আসা যাক। শম্পা তো বেড়াতে পেলে আর কিছু চায় না। বলল, কোথায়? দেখো, ডায়মন্ড হারবার পুরনো হয়ে গেছে, আর একটু দূর, ধরো দীঘা। পুরো রাস্তাটা গাড়িতেই যাব। এখনও খড়গপুর টু দীঘা বা এখানকার যে বাসগুলো স্ট্রেইট দীঘা যায় সেগুলো তেমন ভালো হয়নি। খড়গপুর টু দীঘাগুলো তো লড়ঝড়ে। আমার মারুতি জেন শাঁসা করে চলে যাবে, এসি। তুমি বাইরের ধুলো, পলিউশন, গরম কিচ্ছু টের পাবে না। ঠিক 2 দিন আগেই সৌমিত্র বিয়ের প্রস্তাব দিয়েছে। শম্পা কিছু বলেনি, মনে মনে বলেছে, ইস সত্যি। মুখে সে বলেছে, কেন? কেন মানে? বিয়ে করতে চাইছেন কেন? চাইছি কেন? আশ্চর্য, তুমি এতদিনেও বুঝতে পারোনি আমি তোমায় বিয়ে করতে চাইছি? আজকে শুধু মুখ ফুটে বললাম, এই পর্যন্ত। শম্পার গলা ধরে গিয়েছিল। সে বলেছিল, কি আছে আমার, কেনই বা আমাকে? তোমার এই কমপ্লেক্সগুলো আমার ভালো লাগে না শম্পা। সত্যি বলছি, তোমার এই পার্টটাই সবচেয়ে ডিপ্রেসিং। তুমি একটা অ্যাট্রাকটিভ ইয়াং ওম্যান, পারফেক্টলি এডুকেটেড, ডুইং আ গুড জব। তোমার ভেতরে আজকালকার মেয়েদের তুলনায় কিছু বস্তু আছে। কেন তোমার এই সব কমপ্লেক্স আমি জানি না। তুমি কি বুঝতে পারো না? আমাদের ললিত শাহ, অবিনাশ চোপড়া, এরা তোমার সাথে আলাপটা এগোতে খুবই ইচ্ছুক। খালি আমি তোমার প্রতি দুর্বল জানে বলেই এগোতে পারে না। ও তো পুরুষদের একটা মেয়ে দেখলেই র্যাগিং করার টেন্ডেন্সি থাকে। না শম্পা, তোমাকে নিয়ে পারা যাবে না। আসলে তোমার বাবা অল্প বয়সে মারা গিয়েই তোমার একটা পার্মানেন্ট সেন্স অফ ইনসিকিউরিটি এসে গেছে। বোঝেন যদি তো বলেন কেন? সেদিন ওরা ব্লু ফক্সে গিয়েছিল, ওয়ালডর্ফ নয়। মৃদু আলোর মধ্যে ওদের কথাবার্তা খুব জমেছিল। যে লোকটা তাকে এত বোঝে, তার এত গুণের কথা খেয়াল করেছে, তার একমাত্র দোষের কথাও সরবে বলে তাকে সাবধান করে দিচ্ছে, তার প্রস্তাবটা কুপ্রস্তাব বলে মানতে মন রাজি হয় না। মা, তার মা, নানা বিপদে আপদে দিশেহারা বেচারি মা তার জীবনের অর্ধেক ব্যাপারই বোঝে না। বাবার মৃত্যুতে বাবার জন্য একটা চাকরি পেয়েছে, কিন্তু তা তো আর বাবার চাকরি নয়। মা পেয়েছে মায়ের বিদ্যে বুদ্ধিমতো একটা কেরানির চাকরি। নেহাত টাটাদের কনসার্ন, ভালো পয়সা কড়ি দেয় বলে তাদের চলে যায়। ডাব স্ট্রিটের বাড়িটাও আছে, যৌথ পরিবারের বাড়ি। তার বাবাই ভাগ করে পাঁচিল টাঁচিল তুলে দিয়ে গিয়েছিলেন। তাই তা নয়তো ওপারে তার জ্যাঠতুতো জ্যাঠামশাইয়ের পরিবার, তাদের যে কি অবস্থা করত তা একমাত্র ভগবানই জানেন। এখনও যথেষ্ট নাক গলায়। সৌমিত্রকে সে একদিনও বাড়িতে আনিনি। মায়ের সঙ্গেও আলাপ হয়েছে বাইরে, সুতানুটি উৎসবে গান টান শুনতে গিয়ে। মা তো এক কথায় মুগ্ধ। অত সুন্দর পুরুষালী চেহারা, অত ভালো চাকরি করে, সেই ছেলেকে তিনি যে কোনো মূল্যে জামাই হিসেবে পেতে চান। সৌমিত্রর প্রস্তাবটা শম্পা খুব হেলায় ফেলায় রেখেছিল মায়ের কাছে। মা, জানো, দীঘাতে একটা কাজ আছে আমাদের কোম্পানির। সৌমিত্র বলছে আমাকেও ওর সঙ্গে যেতে। মানে, তুই ওকে হেল্প করবি নাকি? তাই দাঁড়ায় ব্যাপারটা। আর কে যাবে? আবার কে? আমি আর ও। চমকে উঠল মা। তুই আর ও? অফিসে কথা হবে না এই নিয়ে? সমাজ অনেক এগিয়ে গেছে মা, দিনকাল বদলে গেছে, টের পাও না? তাছাড়া ও তো তোকে বিয়ে করবে কথাই দিয়েছে। তবু শম্পি, ওখানে গিয়ে কিন্তু কাছাকাছি ঘরে থেকো না, আর সাবধানে থেকো। বিয়ের আগেই যদিও
স্বামীর মতো ব্যবহার করতে চায়, তুমি কিন্তু রাজি হইও না। আচ্ছা মা, আমার বুদ্ধিবৃত্তি, আমার আত্মসংযমের উপরে এতটা আস্থা তোমার এলো কি করে? শম্পা মনে মনে ভাবে, এ কি আস্থা, না দায়িত্ব ভাগ করে নেওয়া, কিংবা দায়িত্ব একেবারে ছেড়ে দেওয়া? তাই সে অমৃতার কাছে গিয়েছিল। অমৃতা এক কথায় না করে দিল, বিষ উগড়ে দিল। সে বিষ কি তাকে, তার বিশ্বাসকেও আক্রমণ করেনি? কি, যাচ্ছি তো আমরা এই উইকেন্ডে? আবারও ব্লু ফক্স। এ সপ্তাহে যদি না যাই তো কি হয়? শম্পা সৌমিত্রর চোখ এড়ায়। কি হয় মানে? আর আমার সময় হবে নাকি? তুমি কি জানো না উইকেন্ডেও দস্তিদার আমার উপরে কি কাজ চাপিয়ে রাখে? আর তারপর তো আমাদের বিয়ের দিন এসেই যাবে, এই বৈশাখেই। আপনি তো আপনার বাড়ির কারোর সঙ্গে পরিচয় করালেন না। আপনি স্থির করলেই স্থির হয়ে যাবে। ও ইয়েস, হু এলস ইজ দেয়ার এনিওয়ে? দিদি জামাইবাবু থাকেন বম্বেতে, একটা বোন আছে, সে জার্মানিতে, জার্মান বিয়ে করেছে। এগুলো তো তোমায় আমি বলেছি, বলিনি? না, দিদির কথা বলেছেন, আবছাভাবে বোম্বের কথাও। তবে ছোট বোনের কথা, তার জার্মান সাহেবকে বিয়ে করার কথা বলেননি। তা আপনাদের পরিবারে সাহেব জামাই থাকার জন্যই কি আপনারা এতটা পারমিসিভ? প্রথমটা হাঁ হয়ে গেল সৌমিত্র, তারপর বলল, বাহ বাহ, এই তো মাটির পুতুলের মুখে খই ফুটছে। গড নোজ কোনো ভেন্ট্রিলোকুইস্ট মিষ্টি পুতুলটাকে নিজের কথা বলবার জন্য ব্যবহার করছে কিনা। ঠিক আছে, তাই। শম্পার চোখ এবার জলে চকচক। ভেন্ট্রিলোকুইস্টই ব্যবহার করছে, তাই বলে আপনিও ব্যবহার করবেন? কি বলছো শম্পা, কি বলছো তুমি জানো? হতে পারে আমি মাটির পুতুল, তো সেই মাটির পুতুলটাকে ভেঙে দেবেন না সৌমিত্রদা। চোখ থেকে জল এবার উপচচ্ছে। শম্পা উঠে দাঁড়ালো। সামনে টেবিলের উপরে পড়ে রয়েছে স্মোকড হিলসা, বাটার নান আর চিকেন দো পেঁয়াজা। আরে আরে শম্পা, চললে কোথায়? ডোন্ট ক্রিয়েট আ সিন প্লিজ। পরে যাতে এর চেয়েও বেশি সিন ক্রিয়েট করতে না হয়, আমি কোয়াইটলি চলে যাচ্ছি। আপনি বসুন। এই এত খাবার আমি একা খাবো? খেতেই তো পারেন, ছেলেরা তো একটু বেশিই খায়। কয়েক পেগ হুইস্কি নিয়ে নিলেই পেরে যাবেন। আর নিহাত না পারেন তো অন্য কাউকে ডেকে নিন না, কোনো কাচের কি পোর্সেলিনের পুতুলকে, কোনো বার্বি ডলকে, যে আপনার সঙ্গে দীঘা যেতে রাজি হবে। ক্রুদ্ধ হতভম্ব সৌমিত্রকে একা বসিয়ে রেখে বেরিয়ে এলো শম্পা। ভেতরে এক বুক কান্না। তাদের মায়ের মেয়ের বিয়ের ভীষণ শখ। বিয়ে হলে একটা পুরুষ হবে তাদের সংসারে, সে মাকে এনে রাখবে নিজের কাছে। তার বর যদি মায়ের বাড়িতে থাকতে নাও চায়, কিংবা মায়ের কাছাকাছি থাকবে, একটা সমর্থ পুরুষের যে কি ভীষণ দরকার জীবনে, তা তার 22 বছরের জীবনে হাড়ে হাড়ে বোঝে শম্পা। সে জানে না সে ঠিক করল কিনা। সৌমিত্রর হয়তো কোনো অসৎ উদ্দেশ্যই ছিল না। সে হয়তো এখনই তাকে বউ ভাবতে শুরু করেছে, কিংবা হয়তো সে তার সঙ্গে সম্মানজনক আচরণই করত। ওরা সত্যি একটু হাই সোসাইটির মানুষ। তারা যেমন বিয়ের আগে অদূরে ভাই কিংবা মেসোমশাইকে বসিয়ে রেখে মুখোমুখি বোঝাপড়া করে, ওদের সমাজে সেটাই হয়তো এইরকম উইকেন্ড ট্যুরে বেরিয়ে। আজকে সে তার আপাদমস্তক মধ্যবিত্ততাই প্রমাণ করে দিল সৌমিত্র দাসের কাছে। পার্ক স্ট্রিটে রাস্তাটা পার হওয়া খুব শক্ত, বিশেষত শম্পার চোখ ঝাপসা, মন বোধবুদ্ধি সবই কুয়াশাচ্ছন্ন হয়ে আছে। রাস্তার আলোকস্তম্ভ, যেখানে হলুদ সবুজ লাল সংকেত জলে নেভে, সে সেটা ভালো করে দেখতে পাচ্ছে না। দেখতে পেলেও বুঝতে পারছে না যেন পুরোপুরি। ব্লাডি বাস্টার্ড, ডার্টি হোড! সে জেব্রা দিয়ে পার হচ্ছিল না, মোটামুটি ফাঁকা রাস্তা দেখে পার হতে যাচ্ছিল। প্রায় চলে যাচ্ছিল একটা ফিয়েট ইয়োনোর চাকার তলায়। গাড়ির বনেটের ঠান্ডা কঠিন স্পর্শ ঠিক মৃত্যুর স্পর্শের মতো তার কোমর ও ব্লাউজের মাঝখানের খোলা অংশে লেগে রয়েছে। কিন্তু মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর স্পর্শের কিছু শব্দ তার শরীর হিম করে দিল। গাড়িটা
তাকে পাশ কাটিয়ে নিজেকে মুক্ত করে নিয়ে একেবারে সাত করে চলে গেল। মুখে পাইপ এক মধ্যবয়সী মনে হলো, নাকি মধ্যবয়সী নয়, খুব বয়স্ক নাকি। বিপরীত দিকের পেভমেন্টে সে এলোই বা কেন? তাকে তো যেতে হবে উত্তরে। পার্ক স্ট্রিটটুকু, সিঙ্গারের শোরুম আর এশিয়াটিক সোসাইটির পাশ দিয়ে হেঁটে হেঁটে চৌরঙ্গি রোডে পড়া, তারপরে ট্রাম গুমটির দিকে যাওয়া, এই তো তার পথ। কেন সে রাস্তা পার হতে গেল? ব্লাডি বাস্টার্ডটা না হয় পথ চলতি মুখের কথা, সাধারণ গালাগালি হয়ে দাঁড়িয়েছে, কিন্তু ডার্টি হোর, তাকে একটা নোংরা পণ্য মেয়ের মতো মনে হচ্ছে লোকের আজকাল। সাধারণত সে তো সালোয়ার কামিজই পরে, আজ পড়েছে মায়ের একটা লাল রঙের সিল্ক, ঘন গাঢ় রক্তের মতো রংটা। এটা পরে তাকে খুব ভালো দেখায়, সবাই বলে। সৌমিত্রও আজকে বলছিল, একটা মোটা বিনুনি এখনও তার মাথার পেছনে। সৌমিত্রর খুব ইচ্ছে সে স্টেপ কাটে, কিন্তু অতগুলো চুল। মাথার পেছনে হাত দিল সে, হেয়ারপিন দিয়ে কতগুলো লাল গোলাপ আটকানো। পার্ক স্ট্রিটের মোড়েই ফুলগুলো গছালো একটা অল্প বয়সী ছেলে। সৌমিত্র কিনল, নিজে অবশ্য পরিয়ে দেয়নি, হাত স্টিয়ারিংয়ে। বলল, পড়ে নাও শম্পা প্লিজ। এই ফুলগুলোই কি ওই গালাগালটার কারণ? তার ঠোঁটে কড়া লাল লিপস্টিক। গরম পড়েছে বলে সে অন্য কোনো প্রসাধন করে না। চোখে মাস্কারা লাগায়নি, খালি হালকা বাদামি একটা আইশ্যাডো ব্যবহার করেছে, আর আইব্রো পেন্সিল দিয়ে চোখের ওপর পাতায় পলক ঘেঁষে একটা সরু লাইন। বোঝাই যায় না, কিন্তু চোখে একটা স্ত্রী আসে। এতেই তাকে ডার্টি হোরের মতো দেখালো। সৌমিত্ররও তাহলে ওই জাতীয় কিছু লাগে নিশ্চয়ই তাকে। একটা সস্তা মেয়ে, যাকে উইকেন্ডে এসি গাড়ি করে দীঘা নিয়ে গিয়ে কিছু ফুর্তি করা যাবে। ছি ছি, বিয়ের আগ্রহে, একটা নোঙরের আগ্রহে সে এমন চোরাবালির উপরে এসে দাঁড়িয়েছে। একটা ভাঙাচোরা পুতুল, হ্যাঁ একটা মাটির পুতুল, চোখের জলে যার অর্ধেকটা গলে গেছে, আর ক্রোধের আগুনে যার বাকিটা জ্বলে গেছে। এই হলো শম্পা। বাড়ির রাস্তা পার হয়ে সে কারবালা ট্যাঙ্ক লেনের দিকে চলে যেতে থাকল। আসলে তার বাড়ি যে সে পেরিয়ে গেছে খেয়ালই হয়নি তার। নিজের রাস্তা সে চিনতে পারছে না। এই শম্পাদি, কোথায় যাচ্ছিস রে? শম্পা সাড়া দিচ্ছিল না, কিন্তু দ্বিতীয়বার এই শম্পাদি শুনে তাকে ফিরে তাকাতেই হয়। বাবুল, প্রতিবেশী এই ছেলেটি একেবারে 1 নম্বরের ভালো ছেলে। এবারে জয়েন্টে সেকেন্ড এসেছে। যাদবপুরে বোধহয় কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কি ইলেকট্রনিক্স এরকম কিছু পড়ছে। বাবুলের ফর্সা নিষ্পাপ চশমা পরা মুখটার দিকে তাকিয়ে শম্পা যেন একটু একটু করে তার চেনা পৃথিবীতে ফিরে এলো। ওই তো বাবুলদের বাড়ি, গায়ে গায়ে লাগা সুপ্রিয়াদের বাড়ি। সে তার বাড়ি পেছনে ফেলে এসেছে। কোথায় যাচ্ছিস? কোথাও না। তার মানে? আমি তো ভাবলুম তুই আমাদের বাড়িতেই আসছিস। দিদি এসেছে খবর পেয়েছিস? না, আমি মিন্টির কাছে যাচ্ছি না, কোথাও যাচ্ছি না, বাড়িও যাচ্ছি না। বাবুল ওর পাশে হাঁটতে হাঁটতে বলল, তুই কি কেঁদেছিস না কিরে? গালময় জলের দাগ, তোর পাউডার ধেবড়ে গেছে। পাউডার আমি মাখি না। মেয়েরা পাউডার মাখে না? এটা তুই আমাকে খাওয়াতে পারবি না। ঠিক আছে, আমায় বিরক্ত করিস না। আরে মাসিমা বকেছেন তো, কি হয়েছে? এমন বকলেন যে তুই লাল শাড়ি পরে একেবারে সুইসাইড করতে চললি। কোন সাইডটা বাঁচলি? হেদোর পেছন তো ফেলে এসেছিস। দেশবন্ধু পুকুরই এখন নিয়ারেস্ট, তা মাইল 2 তো হবেই। হ্যাঁ রে, পুকুরটা এখনো আছে তো? শম্পা বলল, আমাকে বিরক্ত করিস না। ও বুঝেছি, ট্রাম লাইনে মাথা দিবি। জীবনানন্দকে চাপা দেবার পর থেকে ট্রাম কোম্পানি খুব সাবধান হয়ে গেছে রে। একে তো লালবাতি জ্বলতে চলেছে, তার উপর যদি আরও কলঙ্ক বাড়ে। শম্পা ফিরে দাঁড়ালো। ঠিক বলেছিস। কি ঠিক বললুম? ওই যে সুইসাইডের কথাটা। সত্যি তুমি সুইসাইড করতে যাচ্ছিলে? যাচ্ছিলাম না, কিন্তু তুই সাজেস্ট করতে এখন মনে হচ্ছে দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে।
একটা সাজেশন যখন নিলে সম্পাদি, তখন আরেকটাও নাও। মানে? আমি বলছিলুম, তুমি সুপ্রিয়াদির সঙ্গে ঘণ্টাখানেক আড্ডা মেরে এসো, চমৎকার একটা সুইসাইডের অভিজ্ঞতা হয়ে যাবে। শম্পার মুখে একটা ফিকে হাসি দেখা দিয়েই মিলিয়ে গেল। কারবালা ট্যাঙ্ক লেনের সুপ্রিয়া চাটুর্যে একটি বিখ্যাত বিশ্বনিন্দুক এবং ঝগড়ুটে। ওর মতে একজন যদি হয় ডাফলেনের ছাগল, তো অন্য আর একজন বেথুন রোয়ের আরশোলা। বাবলুকে দেখলেই বলে, কি রে, যাদবপুর তো হয়ে গেল, এখনো মাস্টারগুলোকে তেল মারছিস? অবশ্য বাবলুকেই একমাত্র কথাটা সামনে বলে, অন্যদের ক্ষেত্রে বলে পেছনে। কে পাকা কুমড়ো কিন্তু কচি শসাটি হবার স্বাদ হয়েছে, কে আবার কার্বাইড দিয়ে পাকানো আম, কে বা কাকিনি, এই রকম। সুপ্রিয়াদির গুণমুগ্ধ একটা ছোট দল যে পাড়ায় নেই তাও নয়, কিন্তু বেশিরভাগই ওর এই স্বভাবে বিরক্ত। বাবুল যেমন, শম্পাও তেমন, ওকে এড়িয়ে যায়। সামনে পড়ে গেলে হয়তো বলবে, কিরে, মায়ার ছোট পিসির মতো ডুবে ডুবে জল খাচ্ছিস নাকি? দেখতে পাই না কেন আজকাল? এরপরই মায়ার ছোট পিসির গল্পটা সবিস্তারে বলবার জন্য ছটপট করবে সুপ্রিয়াদি। তখন তার হাত থেকে ছাড়া পাওয়াই একটা দুষ্কর ব্যাপার। প্রতিভার তোড় এসেছে তো। বাবলুই বলে, কবিরা যেমন প্রেরণার তোড়ের মাথায় যা আসছে লিখে ফেলতে না পারলে খেপে যায়, সুপ্রিয়াদিও তেমনই নিন্দের তোড় এলে আর সামলাতে পারে না, কাপড় চোপড়ে হয়ে যায়, বুঝলি? শম্পা এখন বলল, ভালো বলেছিস। সেই অর্জুনের আত্মঘাতী হবার জেদ চাপল, আর অমনি কৃষ্ণ তাকে বুঝিয়ে দিলেন, বেশ খানিকটা আত্মপ্রশংসা করে নাও, তাহলেই আত্মহত্যার কাজ হয়ে যাবে। বাবুল বলল, এটাও আমার অরিজিনাল রাখতে দিলি না? তোরা মহাভারত টারত এত পড়ে রাখিস কেন রে? না, এবারে ল্যাটিন আমেরিকান পড়তে হবে, নইলে আর তোদের কাছে পাত্তা পাচ্ছি না। বাবুল পাশে পাশে হাঁটছে। যথেষ্ট ব্রিলিয়ান্ট ছেলে, আবার সবার সঙ্গে মেলামেশাও করে খুব। চমৎকার হালকা কথাবার্তা বলতে পারে। হঠাৎ শম্পার মনে হলো, এই যে নিষ্পাপ হাসি খুশি বাবুল, এও তো ভালো পড়াশোনা করছে, সেই সুবাদে ভালো চাকরি বাকরিও পাবে, আর একটা মাত্র উইকেন্ড ছাড়া ছুটিও থাকবে না। তখন ওরও কিছু সাবঅর্ডিনেট মেয়ে থাকবে, আর একটা এসি গাড়ি, আর ওয়ালেটে অনেক পয়সা, আর একটা মাত্র উইকেন্ড ছাড়া ছুটিও পাবে না, সারাক্ষণ কাজে জোতা। তা ও কি একটি পছন্দের সাবঅর্ডিনেট মেয়েকে ওর সঙ্গে উইকেন্ডে দীঘা যেতে বলবে? তো সেই মেয়েটি হয়তো শম্পার মতো ডাফ স্ট্রিটের পুরনো বাড়ির বাপ মরা লড়াই করা মায়ের লড়াই করা বিস্তর কমপ্লেক্সওয়ালা মেয়ে নয়। সে হয়তো দেবাঞ্জলি কি আকাশপ্রদীপ জাতীয় ফ্ল্যাটে থাকে, অনেক আধুনিক, অনেক মডার্ন। দীঘার হোটেলের ডাবল বেড এসি রুমে বাবুল কন্ডম বার করলে হয়তো সে মেয়েটি অবাক তো হবেই না, নিশ্চিন্ত হবে, কারণ তার ব্যাগেরটা আর বার করতে হলো না। তারপর হয়তো চমৎকার বোঝাপড়ার মধ্যে দিয়ে দুজনে দুদিকে চলে যাবে। বাবুলের অন্য কোনো উইকেন্ডে অন্য কোনো মেয়ের সঙ্গে যুগলে বেড়াতে যাবার পথে হিংস্র ফনা তুলে কিংবা দু চোখ ভর্তি গরম জল নিয়ে দাঁড়িয়ে থাকবে না। আর চোখে সে বাবুলের দিকে চাইল। চশমাটা ঠেলে নাকের উপরে ওঠাচ্ছে বাবুল। একটা মোটা কালো ফ্রেমের চশমা পড়েছে, তাতেও তার মুখের ছেলে মানুষই যায়নি, কিন্তু ভীষণ শেয়ানা ছেলে, শুধু পড়াশোনাতেই নয়। বাবুল, একটা কথা জিজ্ঞাসা করব? করো না, আবার অনুমতির কি আছে? ওই সুইসাইড সম্পর্কিত নয় তো? যদি আমাকে কয়েক ফাইল সিডেটিভ জোগাড় করে দিতে বলিস, সেটা কিন্তু পারবো না। বাজে বকিস না। তোরা মানে তুই মেয়েদের সম্পর্কে কি ভাবিস বলবি? আমি তোর দিদির মতো। তোরা মানে তুইটাতে আমার খুব আপত্তি আছে সম্পাদি। আমি হলাম একটা আলাদা ব্যক্তি, আমি আমার মতো ভাবি। ওর মানে আমার পেছনে যদি পুরো আমাদের জেনারেশনের ছেলেগুলোকে দাঁড় করিয়ে দিস, তাহলে আমাকে ভেবে ঠিক করতে হবে, মানে একটু বিশ্লেষণ করে নিতে হবে, এই আর কি। আমার দ্বিতীয় আপত্তি হলো দিদির মতো কথাটায়। মতো টত কেন?
তুই তো আমার একরকম দিদিই হলি। মিন্টির মতো নিজের দিদি নয়, কিন্তু পাড়াতুতো দিদি তো। আচ্ছা ঠিক আছে, আমি তোর পাড়াতুতো দিদি, কিন্তু তুই মেয়েদের সম্পর্কে তোর নিজস্ব ধারণার কথাও বল, আবার একটু জেনারেলাইজও কর প্লিজ। বাবলু বলল, এইরকম হাঁটতে হাঁটতে যদি গাড়ি চাপা পড়ি, কিংবা সুপ্রিয়াদি এসে পড়ে, জানলায় চোখ রেখে দেখছে হয়তো এখন, তাহলে কিভাবে বলতে চাস? একটু গজবে খাওয়া না রে সম্পাদি, হেভি চাকরি করিস তো। তুইও তো হেভি স্কলারশিপ পাস। আমি স্কলারশিপ? জানিস না, ফ্যামিলির উপার্জন 5 টাচের বেশি হলে স্কলারশিপ দেয় না, ওই কুমির ছানার মতো দেখিয়ে ড্রয়ারে ঢুকিয়ে একটা সার্টিফিকেট দেয়। তাই বুঝি? জানতাম না তো। কত কিছুই তো জানিস না এই পৃথিবীতে। বিপুলায় পৃথিবীর কতটুকু জানিস বল, অথচ চাকরিতে ঢুকে অবধি কেমন একটা সবজান্তা ভাব করিস। তবে ন্যাশনাল ট্যালেন্টেও আমি একটা স্কলারশিপ পাই, তোকে বাজে কথা বলবো কেন? তা সেটা তো বইটই কিনতেই চলে যায়। কি খাবি? রেশমি কাবাব চিকেনের আর আইসক্রিম। তোর রেস্তোই কুলাবে তো? দুজনেই খাবো কিন্তু। সত্যি খিদে পেয়েছে, দারুণ। শম্পা নিজের ব্যাগের ভেতরটাই উঁকি দিয়ে বলল, হ্যাঁ হয়ে যাবে, দাঁড়া মায়ের জন্যেও একটা প্যাকেট করে দিতে বলি। অর্ডার দেওয়া হয়ে গেলে বাবুল বলল, এবার বল, তোর হবু বর সৌচিত্র না সৌমিত্র পদবি জানি না, তোকে এমন কি বলেছে যে তুই কেঁদে মুখের মেকআপ ধুয়ে ফেললি? এত অবাক শম্পার জীবনে কখনো হয়নি। সে বলল, সৌমিত্রর কথা তুই কি করে জানলি? সবাই জানে পাড়ায়, পাড়ায় জামাই আসছে, সব হাত ধুয়ে বসে আছে, কখন পাতে পোলাও পড়বে। সর্বনাশ, আলাপ একটু বেশি আলাপ হলেই বিয়ে? এই তোদের মেয়ের সম্পর্কে ধারণা? তোরা তো ঝুলে পড়তে পারলেই বেঁচে যাস, যে প্রথম অ্যাপ্লিক্যান্ট তারই সঙ্গে। সেটা উচিত নয় বলছিস? অবশ্যই নয়। প্রেমে হাবুডুবু খাস তো আলাদা কথা, তখন আর তোদের হস্ত্রদীর্ঘ জ্ঞান থাকে না, কিন্তু আদারওয়াইজ একটু বাজিয়ে নেওয়া তো দরকারি। তুই কিভাবে বাজিয়ে নিবি? আমার কথা উঠছে কেন? বাবুল চোখ গোল গোল করে বলল, কেন, তুইও তো একদিন বিয়ে করবি। আমার কথা তো হচ্ছিল না, হচ্ছিল মেয়েদের কথা। বেশ, মেয়েদের কথাই বল। কি ভাবিস তোরা মেয়েদের? ছিচকাদুনে, রাগী, হিংসুটে, তিলকে তাল করা, তালকে তিল করা, কুচুটে। ঠিক আছে, আর বলতে হবে না, শম্পা বলল। তার মুখে রাগ নেই, কিন্তু আঘাতের চিহ্ন স্পষ্ট পড়া যায়। আরে শোনি না, তারপরে হলো মেয়েরা সেলফলেস, স্যাক্রিফাইং, অ্যাডজাস্টিং, অসম্ভব টলারেন্স, একটু রক্ষণশীল, খুব নির্ভরযোগ্য। ঠিক আছে, বুঝেছি। প্রথমে গায়ে জ্বালা ধরিয়ে তারপরে তেল মারছিস। তুই যা বললি, মানুষ, সব মানুষই মোটামুটি এইরকমই ভালো মন্দের মিশ্রণ। এক্স্যাক্টলি, মেয়েরা আলাদা কিছু নয়, ঠিক ছেলেদেরই মতো। ধরন ধারণগুলো একটু আলাদা, বুঝলি? নইলে এও যেমন সময় কুচুটে, ও তেমন সময় ক্লিকবাজ। আর এক্সপ্লয়েট করতে পারলে দুজনের কেউই ছাড়বে না। যেমন দেবা তেমন দেবী। সুপ্রিয়াতি সুবিমলদাকে ভালো মানুষ পেয়ে এক্সপ্লয়েট করছে, আবার আমার সমীর কাকিমাকে দুর্বল পেয়ে এক্সপ্লয়েট করছে। তবে ছেলেরা ছিঁচকাদুনে নয়। ছিঁচের আগুনে তাহলে? যা বলিস। আর একটা মস্ত ডিফারেন্স হলো, তোরা যেমন কাউকে পাকড়াও করতে পারলেই ঝুলে পড়তে চাস, ছেলেরা তেমন পাকড়িত হলেও পকৌড়ি হয়ে যেতে চায়। মানে ফুটে যেতে চায় আর কি। খাও দাও বেড়াও, এক্ষুনি আবার বিয়ে কি? অমনি তো বউয়ের দাঁত কনকন, পেট কনকন শুরু হবে। খেয়ে অত ঝামেলা পোয়ায়, বুঝলি না? তোদের চলনটা সেন্ট্রিপিটাল, আমাদের সেন্ট্রিফুগাল। কেন্দ্রাভিগ আর কেন্দ্রাতিগ, বুঝলি তো? আকাশ কি এমন সাদা হয়? হয়। নীল আকাশটা সাদাটে হয়ে আছে, কিংবা সাদা মেঘে মেঘে সাদা হয়ে গেছে, এমনটা দেখা যায়। কিন্তু এমন ধোবার বাড়ির পাট ভাঙা থান কাপড়ের মতো সাদা, চারিদিকে একটা এমনই সাদা আকাশ,
সাদা আকাশের কোলে শুয়ে একটা সাদা প্রেতের মতো মানুষ। চারিদিকে ভেসে বেড়াচ্ছে আরও কিছু সাদা প্রেত। সাদা সাদা বাসন কোসনে সাদা সাদা জিনিস রান্না করছে প্রেতরা। না, সে প্রেতেদের রান্নাঘর আর দেখতে পারে না। একটা সাদা ভেলায় সে হাত রাখে, অমনি তার পুরো শরীরটাই ভেলাটার উপরে আর হয়ে পড়ে। কেউ তাকে ভেলায় তুলে দিতে চাইছে, কিন্তু তার সাধ্যে কুলোচ্ছে না। একটা গলে যাওয়া ভ্যানিলা আইসক্রিমের কাঠির মতো সে ক্রমাগত সেই সাদা আকাশে নাকি সাদা সমুদ্রে পিছলে পিছলে যেতে থাকে। ক্ষীণ কতগুলো কণ্ঠ অনেক দূর থেকে ভেসে আসে। হঠাৎ টলমল করতে থাকে সাদা সিলিংওয়ালা একটা ঘর, সবুজ পর্দা, সাদা শাড়ি টান টান করে পরা, ক্যাপ মাথায় কড়কড়ে একজন নার্স, তার হাতটা ধরে থাকা অ্যাপ্রন পরা এক দোহারা চেহারার ভদ্রলোক, চশমা পরা সোনালি ফ্রেমের। সিস্টার, আপনি একটু জানতো, আমি পেশেন্টের সঙ্গে একটু কথা বলতে চাই। সামনে থেকে সাদা ছায়াটা সরে যায়। আপনার নাম কি মনে করতে পারছেন? অমৃতা ঘোষ। থাক, ঠিক আছে। আপনার স্বামীর নাম কি? কোনো উত্তর এলো না। আপনার স্বামীর নাম কি? এবারও কোনো উত্তর নেই। আপনি কিভাবে অজ্ঞান হয়ে গিয়েছিলেন ঠিকঠাক বলুন তো। যাইনি। অজ্ঞান হয়ে যাননি? তাহলে করা হয়েছিল? পেশেন্ট সামান্য করে মুখ হাঁ করল। ডাক্তার ফিডিং কাপ থেকে জল নিয়ে ঢেলে দিলেন মুখে। কতদিন পিরিয়ড বন্ধ হয়েছে আপনার? 4 মাস। কাউকে বলেননি? শুনুন, আমি বলছি, আপনি শুনে যান। চোখ দুটো খুলুন। হ্যাঁ, শুধু শুনে যান। আপনার 4 মাসের প্রেগনেন্সি। আপনাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে এই নার্সিংহোমে আনা হয়েছে। ওরা মানে আপনার স্বামী, শ্বশুর, শাশুড়ি ক্লেম করছেন যে আপনি থেকে থেকেই অজ্ঞান হয়ে যাচ্ছেন। এই প্রেগনেন্সি সুতরাং টার্মিনেট করে দিতে হবে। আপনারও কি তাই মত? জানি না। সত্যি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছিলেন? না তো। শুনুন, এখন ব্যাপারটা রিস্কি হয়ে যাচ্ছে। আর শুধু শুধু প্রথম সন্তান নষ্ট করবেন কেন? উনি আপনার লিগ্যাল স্বামী তো? বিয়ে হয়। বেশ, তাহলে বাচ্চা নষ্ট করার কোনো কারণ দেখতে পাচ্ছি না। আল্ট্রাসাউন্ড করে দেখে নিয়েছি, বাচ্চা পারফেক্ট। এখন শুধু শুধু সম্পূর্ণ বিনা কারণে ভ্রূণ হত্যায় মানুষ হিসাবে, ডাক্তার হিসাবে আমার এথিক্সে বাঁধছে। আপনারও কি নষ্ট করাই মত? ওর বাচ্চা। শুধু ওর কেন? কি আশ্চর্য! আপনারও তো ইচ্ছে অনিচ্ছে আছে, অধিকার আছে। ওর বাচ্চা না। অন্য কারোর বাচ্চা? না, চাই না। ওই স্বামীর বাচ্চা আপনি চান না? পেশেন্ট আবার একটু মুখ হাঁ করে। ডাক্তার জল দেন। শুনুন, বুঝতে পারছি স্বামীর উপরে আপনার আস্থা নেই, কিন্তু ওই ভ্রূণটির অর্ধেকটা আপনার, মোটেই ও পুরোপুরি আপনার স্বামীর নয়। আপনি ঘুমুন, আজকের দিনটা ঘুমুন। একটু পরেই আপনার শ্বশুরবাড়ির লোকেরা আপনাকে দেখতে আসবে। তখন চোখ বুজিয়ে অজ্ঞান হয়ে থাকার ভান করবেন। আপনি আর একটু সুস্থ হলে আমি আপনার সঙ্গে আবার কথা বলবো। নার্সটি ঘরে এলেন। ডাক্তার তার সঙ্গে নিম্ন স্বরে কিছুক্ষণ কথা বললেন, তারপরে চলে গেলেন। নার্স স্যালাইন লাগাবার আয়োজন করতে হাতটা টেনে নিতে চাইল সে। লাগলো। সিস্টার এসে তাড়াতাড়ি হাত ধরলেন। স্যালাইন চলবে, হাত ঝাঁকাবেন না। শরীরের যা অবস্থা করেছেন, চুপ করে শুয়ে থাকুন। কতক্ষণ পরে, তার খেয়াল নেই, সে কিছু কণ্ঠস্বর শুনতে পেল। অরিসুদনের গলা। কেমন আছো এখন? সিস্টার: ভালো না, স্যালাইন চলছে, দেখছেন না। অরিসুদন: জ্ঞান ফেরেনি? একবার ফিরেছিল, আবার। তবে এটা ঠিক অজ্ঞান অবস্থা নয়, শরীরটা খুব দুর্বল তো, তাই আবার একটা আচ্ছন্ন অবস্থায় এসেছে। আপনারা যথেষ্ট যত্ন নেননি। যাই বলুন, ফার্স্ট প্রেগনেন্সি। স্ত্রীকে কিভাবে যত্ন করতে হয় সে বিষয়ে আপনার মতামত আমি শুনতে চাই না। প্লিজ ডোন্ট মাইন্ড। আমি ট্রেইনড নার্স,
আমার মতামত জানাবার অধিকার আছে। ডাক্তারের গলা। বাইরে থেকে ভেতরে এলেন বোধহয়। হ্যাঁ, সবই ঠিক আছে মিস্টার গোস্বামী, কিন্তু জেনারেল হেলথের অবস্থা ভালো নয়। একটু সুস্থ হয়ে উঠুন, তারপরে। অরিসুদন: শুনুন, পেশেন্টকে আমরা বাড়ি নিয়ে যেতে চাই। সে কি? ডাক্তার হিসেবে আমি সেটা অ্যালাউ করতে পারি না। আমরা বন্ড সই করে নিয়ে যাব। পেশেন্ট পার্টি যদি পাগল হয়, আমরা তো আর পাগলামো করতে পারি না। আই উইল আস্ক ইউ টু গো আউট নাও মিস্টার গোস্বামী। দ্য পেশেন্ট ইজ ভেরি মাচ ইন ডেঞ্জার। শি মাস্ট বি লেফট ইন পিস। সকাল 7টা। কোলাপসিবেলে গোজা খবরের কাগজটা টেনে নিল তিলক। ওর বাবা বললেন, আমাকে আগে দে। বাবা চায়ে চুমুক দিচ্ছিলেন। তিলক বলল, কাল পাকিস্তান সাউথ আফ্রিকার ম্যাচটা কি হলো দেখেই দিচ্ছি। লোডশেডিংয়ে তো দেখতে পেলাম না। বাবা বললেন, তোর কি এখনো আশা পাকিস্তান 135-এর কম করবে আর ইন্ডিয়ার মরা চান্স আবার জিইয়ে উঠবে? আমি বলে দিচ্ছি, দেখে নে, পাকিস্তান সাউথ আফ্রিকাকে হারিয়েছে। তিলক বলল, সচিন সৌরভ একা কি করবে বলো? বোলার নেই একটা, ম্যাচ উইনিং বোলার দরকার। বাবা বললেন, আমি তো অনেক দিন ধরেই বলছি, ম্যান অফ দ্য ম্যাচ নয়, মেন অফ দ্য ম্যাচ করা উচিত। একটা ব্যাটসম্যান আর একটা বোলার। বোলাররা তো পাই না, এইভাবেই মোটিভেশন নষ্ট হয়ে যায়। তার উপর যেমনই খেলুক, টাকাটা বাঁধা। সচিনই তো একবার পারফরমেন্স বেসড পেমেন্টের কথা বলেছিল, করুক না সেটা, দেখবে হই হই করে ম্যাচ জিতে আসছে। তিলক বলল, যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না বাবা। আ ম্যাচ ইজ আ ম্যাচ। খেলবার সময় অত মনে থাকে নাকি টাকা পাচ্ছি কি পাচ্ছি না? বেশ মনে থাকে। ইনজামাম অতগুলো 6 হাঁকড়ালো কেন তাহলে, তাক করে করে? সুপার 6? ভেলডুসমার্কা বোলিং হলে 6 হাঁকড়াবে না তো কি করবে? বলতে বলতে তিলক হঠাৎ স্তব্ধ হয়ে যায়। বাংলা কাগজের প্রথম পাতার তলায় অমৃতার ছবি। হ্যাঁ, অমৃতাই তো। নামি নার্সিংহোম থেকে রোগিণী নিখোঁজ, অফিস ঘর ভাঙচুর, ডাক্তার প্রহিত। হেডলাইন থেকে বিশদে যায় সে। গতকাল সকাল 10:30টায় অমৃতা গোস্বামী নামক একটি 22 বছরের রোগিণীকে উজ্জীবনে নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। মেয়েটি বারবার মূর্ছিত হয়ে পড়ছিল। রাত পর্যন্ত সে আচ্ছন্ন ছিল, 3 নম্বর কেবিনের নার্স মায়াবতী সরকার জানিয়েছেন। সকালবেলায় দেখা যায় তার শয্যা শূন্য। মেয়েটি ঘোরের মধ্যে কোথাও চলে গিয়েছে কিনা এ নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়, খোঁজও শুরু হয়। কিন্তু 3 তলা এই নার্সিংহোমটা তন্ন করে খুঁজেও তাকে পাওয়া যায়নি। অতঃপর ভিজিটিং আওয়ারে রোগিণীর স্বামী ও শ্বশুর একথা জানতে পারলে স্বামী অরিসুদন গোস্বামী ডাক্তারের চশমা কেড়ে নিয়ে তাকে মারধর করেন। বাইরে জনতা জমে। রোগিণী হারিয়ে গেছে এই অভিযোগে জনতা উত্তাল হয়ে ওঠে। ওই নার্সিংহোমের এনকোয়ারি কাউন্টার, চেয়ার, বসবার সোফা সব তছনছ করে দেয়। পুলিশ আসার ঘণ্টা 2 পরে অবস্থা নিয়ন্ত্রণে আসে। এখন প্রশ্ন, সরকারি হাসপাতাল থেকে না হয় কুকুরে গরিব মানুষের বাচ্চা মুখে করে নিয়ে যেতে পারে, গরিব মানুষ তো আর মানুষ বলেই গণ্য নয়। কিন্তু নামি নার্সিংহোমের মধ্যেও যদি এই জাতীয় কুকুরের নিঃশব্দ পদসঞ্চার আরম্ভ হয়ে যায় এবং শিশুর জায়গায় সেই কুকুর যদি যুবতী হরণ করতে থাকে, তাহলে তো সত্যিকারের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। কি হলো তুলু? বাবা দেখো। কি, পাকিস্তান জিতেছে? উফ, ওসব নয়, আমাদের বন্ধু, ইউনিভার্সিটিতে একসঙ্গে পড়ি আমরা, অমৃতা গোস্বামী। কি হলো, সিনেমায় নেমেছে? উফ না, দেখো না খবরটা। বাবার হাতে কাগজটা তুলে দিয়ে মুখোমুখি সোফাটায় ধপাস করে বসে পড়ে তিলক। হঠাৎ সব বন্ধু বান্ধবদের অস্পষ্ট চেহারার মধ্যে থেকে ত্রিমাত্রিক ছবির মতো ভেসে ওঠে অমৃতার চেহারাটা। অমৃতা একটু গম্ভীর, কিন্তু রসকসহীন মোটেই নয়। সেই অমৃতা যাকে কথায় কথায় ওরা খ্যাপাত, জেবির ফেভারিট অমৃতা গোস্বামী। বিবাহিত মেয়ে বলে গোড়ায় গোড়ায় ওর দিকে বেশি ঘেঁষেনি তারা, কিন্তু দূরত্ব খুব শিগগিরই ঘুচে যায়। কত আড্ডা মেরেছে কফি হাউসে,
ওর অবশ্য সবসময় একটা তাড়া থাকতো, 4টের পরে আর বসতে চাইতো না। খুব দায়িত্বশীল মেয়ে। কি করলো এই ডাক্তার? অযত্নে মেরে ফেলেছে, তারপরে বডি কোথাও পাচার করে দিয়েছে। কেন? এতেও তো মার খেলো। অযত্নে মরে গেলেও মার খেত। কি বা এমন হলো অমৃতার হঠাৎ? এই তো গত সপ্তাহটায় বোধহয় কদিন আসেনি, তার আগে পর্যন্ত তো এসেছে। সমস্ত ক্লাস করেছে, নোট নিয়েছে, ক্যান্টিনে খেয়েছে। 1 প্লেট মাংস নিয়ে পাউরুটি দিয়ে খাচ্ছিল, অনেকটা ঝোল নিয়েছিল। ওর পাশে ছিল দোলা, যাকে ওরা আদুরি কিংবা দোলদোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি বলে খ্যাপায়। দোলা বোধহয় একটা ফিশ ফ্রাই নিয়েছিল। তিলক বলল, তোদের বেশ পয়সা কড়ি রয়েছে মনে হচ্ছে, এই অধমের দিকে একটু তাকা। দোলা তাকে বলল, আজকে অমৃতা খেয়ে আসতে পারেনি, তা জানিস? ওর ভীষণ খিদে পেয়েছে। ও বাস ভাড়া ছাড়া কোনো পয়সা পর্যন্ত আনেনি। অমৃতার দিকে চেয়ে বলল, একটু চেক করে নিবি তো পার্সটা? আশ্চর্য। তারপর আবার তিলককে বলল, আমি ওকে খাওয়াচ্ছি, কিন্তু তিলক, তুই তো আর শ্বশুরবাড়িতে নেই যে শ্বশুরবাড়ির ডিউটি সেরে খেয়ে আসবার সময় পাসনি। আর তোদের তো শ্বশুরবাড়ি হলে তোরা রাজা লোক, তোদেরই সবাই খাওয়াবে, আমরা হাঁ করে দেখব। অমৃতা মন দিয়ে হাড় থেকে মাংস ছাড়াচ্ছিল দাঁত দিয়ে। শ্বশুরবাড়ির ডিউটি বলতে সে শুধু একবার দোলাকে বকেছিল। আহ দোলা! আর একটুও কথা না। দোলার সাতকাহন শুনে তিলক বলেছিল, খাওয়াবি তো একটা ফিশ ফ্রাই কি একটা এগ রোল, অত বক্তিমে কিসের রে? যা, তোকে খাওয়াতে হবে না, তিলক মজুমদারের পকেটেও পয়সা থাকে। সেই অমৃতা শেষ। শেষই তো, শেষ ছাড়া আর কি? কি আর হতে পারে? ফোনটা ঝনঝন করে বেজে উঠল। তড়াক করে লাফিয়ে উঠে ধরল তিলক। আমি নিশান বলছি, আজ সকালের কাগজটা? হ্যাঁ, এইমাত্র দেখলাম, দেখে মাথায় হাত দিয়ে বসে আছি। হাইলি সাসপিসাস, বুঝলি? সামথিং ইজ ভেরি মাচ রং সামওয়্যার। সে তো বটেই। সেই বন্দনা মুখুজ্জের কেসটা দেখলি না? আজও সলভ হলো না। একটা র্যাকেট আছে নিশ্চয়ই এর পিছনে। নিশান ফোন রাখতেই দোলার নম্বরটা টিপল তিলক। দোলারই সবচেয়ে বন্ধু ছিল অমৃতা। দোলা হয়তো কিছু বলতে পারবে। দোলা আছে, আমি তিলক বলছি। এ মা, আমার গলাটা তুই চিনতে পারলি না? আসলে কাল থেকে ঠান্ডা লেগে। বাজে কথা রাখ। আজকের কাগজ দেখেছিস? বাংলা কাগজ, আনন্দবাজার। আমাদের বাড়ি তো আনন্দবাজার শুধু শনি রবিবার নেওয়া হয় রে। কেন, পরীক্ষাটা এগিয়ে এলো নাকি? অমৃতার সম্পর্কে খবর বেরিয়েছে কাগজে। কি? দোলার কিটা বহুদূর পর্যন্ত ছড়িয়ে গেল। উপরন্তু তীক্ষ্ণ আঘাত করল তিলকের কানের পর্দায়। হ্যাঁ, উজ্জীবন নার্সিংহোম থেকে নিখোঁজ। রাত্রিবেলাও আচ্ছন্ন ছিল, ভোরবেলা দেখা যাচ্ছে নেই। বলিস কি রে? কালকে আমরা ওর বাড়িতে গিয়েছিলাম, কেউ ছিল না। কে কে গিয়েছিলি? আমি আর লাবণী, পাড়ার একটা ছেলে, নামটা ভুলে যাচ্ছি। বলল ওকে প্রায় অজ্ঞান অবস্থায় সাদা একটা অ্যাম্বাসাডারে করে নিয়ে যাওয়া হয়েছে, ওর বরের অফিসের গাড়ি। তাহলে তো সব মিলে যাচ্ছে। ডাক্তারটা একটা কেলো করেছে চিকিৎসা নিয়ে। তারপরে শোন তিলক, ওই ছেলেটা বলছিল, ওপরের ফ্ল্যাটের ওরাও বলছিল, ওরা নাকি লোক ভালো না। ছেলেটা আমাদের ওর বাপের বাড়িতে খবর দিতে বলেছিল। দিয়েছিলি? না, ওর মায়ের হার্টের অবস্থা জানিস তো। ভেবেছিলাম আজকে ইউনিভার্সিটিতে যাব না, ওদের বাড়িতে গিয়ে আবার খোঁজ নিব। খবরটা ওদের দিইনি। ভালো করেছিস। এখন খোঁজ নিয়ে কি করবি? তার তো বডি গাপ হয়ে গেছে। কি আজে বাজে বকছিস? দোলা কাকিয়ে উঠল। না, কখনো না, ঠিক খুঁজে পাওয়া যাবে। ফোনটা নামিয়ে রেখে দোলা হাউমাউ করে কাঁদতে লাগল। মা ছুটে এলো, বাপি ছুটে এলো, সব শুনল। বাপি বলল, ও বাড়িতে তুমি আর যেও না দোলা, খুব ফিসি ব্যাপার মনে হচ্ছে। মা বলল, যাবে না মানে? তুমি তো অমৃতাকে চেনো, অমৃতার অত বিপদ, দোলা ওর বন্ধু, অমনি যাবে না বলে দিলে? একে তো এসকেপিস্ট হতে শেখাচ্ছ, স্বার্থপর হতে শেখাচ্ছ। বাপি বলল, তারপর দোলা যাক, আর অমৃতার শ্বশুরবাড়ির লোকেরা ওর পিছনে গুন্ডা লেলিয়ে দিক,
তাহলে তোমার পরার্থ কাতরতার লেন্সগুলো ঠিকঠাক কাজে লাগবে তো? দোলার হাউ হাউ কান্না তখন ফোঁপানিতে এসে দাঁড়িয়েছে। সে উঠে দাঁড়িয়ে বাপিকে জড়িয়ে ধরল। আমার ভীষণ ভয় করছে বাপি। অমৃতাকে ওরা ভালো করে খেতে দিত না, সংসারের সমস্ত কাজ করাতো। ওর পাড়ার একটা ছেলে ছুটতে ছুটতে আমাদের বলে গেল, ওর বাবা মাকে খবর দিন। বধূ হত্যার কথা কি আপনারা শোনেননি? আমি মাসির হার্ট খারাপ বলে কিছু বলিনি। এখন কাগজে এই খবর দেখে ওর কি হবে? কিছু করো বাপি, কিছু করো, কিছু একটা। মা সব শুনে বলল, ব্যাপারটা তো আরও গোলমেলে হয়ে গেল। নার্সিংহোম থেকে উধাও শুনেই তো ওরা ডাক্তারকে আজকে ঠেঙিয়েছে। তো ডাক্তারের সঙ্গে কি কোনো যোগসাযোগ, নাকি লোক দেখানো মারধর? বাপি বলল, এসব কেসে ফট করে একটা জাজমেন্ট দেওয়া খুব শক্ত। পুলিশ ঠিক খুঁজে বের করবে কি সত্য। এও বলি, অমৃতার বাবা মা দেখে শুনে একমাত্র মেয়ের ওই রকম বিয়ে দিলেন। মা বলল, বাইরে থেকে দেখতে শুনতে তো খারাপ না। দোলা তো দেখেছি ওর বরকে, কি করে রে? সিএসসির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, বেশ ভালো চেহারা। তবে আমার একটু রাফ লেগেছিল মা। ছবিতে বেশ, সামনে কেমন রাফ। তবে মা বাবার এক ছেলে, ভালো চাকরি করে, চেহারা স্বাস্থ্য ভালো, নিজেদের ফ্ল্যাট রয়েছে। সাধারণ মানুষ আর কি চায়? বাইরে নয়, ভেতরে দেখতে হয়, আশেপাশে খোঁজ নিতে হয়, সব্যসাচী বললেন। আশেপাশের লোকেরা কি চট করে খারাপ কিছু বলবে? প্রথমত আজকাল এক ফ্ল্যাটের লোক আর এক ফ্ল্যাটের কিছু জানে না। তারপর খারাপ টারাপ লোকে চট করে বলতেও চায় না, বলবে ভাঙচি দিয়েছে। আমার মেয়ের বিয়ের সময় আমি কিন্তু সব দিক থেকে খোঁজ নিয়ে তবে এগোবো। শার্ট উল্টো করে তার সেলাই দেখার মতো, যাকে বলে ইনসাইড আউট। সংকল্পে ঠোঁটে ঠোঁট বসে গেল সব্যসাচীর। বাবা মায়ের কথা শুনে দোলার বুকের মধ্যে ঢিপ ঢিপ শুরু হয়ে গেল। আজ অবধি মাকে লুকিয়ে তো কিছু করেনিও, এই প্রথম। এর সঙ্গে মিশেছে অমৃতার নিরুদ্দেশের খবর। শম্পাও দেখেছিল খবরটা। সকালবেলা কাগজ খুলেই অমৃতার ছবি। সে একেবারে হতবাক হয়ে গিয়েছিল। মা, ও মা! ইরে, অমন করে ডাকছিস কেন? পিঠে মশা কামড়ালো? মা, শিগগির! মা আঁচলে হাত মুছতে মুছতে ছুটে এলে। সে শুধু কাগজটা মার হাতে ধরিয়ে দিতে পারল। নিবেদিতা, শম্পার মা, 2-4 লাইন পড়েই কাগজটা হাত থেকে ফেলে দিলেন। মানে হাত থেকে পড়ে গেল কাগজটা। এ কি খবর? এ কি সত্যি? শম্পা ফ্যাল ফ্যাল করে চেয়েছিল। আলগা গলায় বলল, এই তো গত সপ্তাহেই ইউনিভার্সিটির লনে ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। ও আমাকে কত উপদেশ দিল। শম্পার চোখ উচ্চতে থাকল। ধরা গলায় সে বলল, আমি কত ঝগড়া করলাম। কি তবে হয়েছিল মেয়েটার? কিছু বলেছিল? শম্পা আর কথা বলতে পারছিল না। সে তার ঈর্ষার সবটাই উজাড় করে দিয়ে এসেছিল। কি যে বিশ্রী একটা তুলনা মতো করেছিল অমৃতার পতিগর্বে আঘাত দিতে। অদ্ভুত অদ্ভুত অসুখ হয় এক এক সময়, অজ্ঞান টজ্ঞান হয়ে যাওয়া, নার্ভের কিছু। কিন্তু গেল কোথায়? শম্পা বোবা গলায় বলল, মা, উজ্জীবন নার্সিংহোম কোনটা বুঝেছ? কোনটা? প্রথমে যেটার নাম ছিল জীবন, বাবা যেখানে। মা, কতদিন আগের কথা, তবু আমার স্পষ্ট মনে আছে। নার্সিংহোমটার পিছনে একটা বড় পুকুর ছিল। হ্যাঁ, তাই তো, বাঁধানো ঘাট, চারদিকে গাছপালা। নীলরতন সরকারের কম্পাউন্ডে যেমন আছে অত বড় নয়। মা, যদিও ঘোরের মধ্যে চলতে চলতে। নিবেদিতা মেয়ের মুখের উপরে হাত চাপা দিলেন। অমৃতার ভাগ্যকে তিনিও চিরকাল ঈর্ষা করে এসেছেন। কার ভাগ্যকেই বা করেননি? শম্পাদের ক্লাসে যতজন পড়ত, নূপুর, শর্মিলা, চন্দ্রা, মনীষা, যতজন মেয়ের বাবা বেঁচে ছিলেন, যতজন মেয়ে শম্পার থেকে ভালো রেজাল্ট করত, তার মনে হতো সবাই বিশেষ সুবিধে পাচ্ছে। আর তার মেয়ে পিতৃহীন বলে, কালো বলে সবাই ওর উপরে অবিচার করছে। অমৃতা সেই ছোট্ট থেকেই খুব কর্মঠ, স্বাধীন ধরনের মেয়ে ছিল। বলতো,
মাসি, আমরা তো আছি, আমরা সবাই শম্পাকে দেখব। কথা রাখত অমৃতা। নিজের খাতাপত্র, নোট সব নির্দ্বিধায় ভাগ করে নিত শম্পার সঙ্গে। ওর বাবা টিচার ছিলেন সায়েন্সের, তার কাছে কত পড়েছে শম্পা, অথচ আজ এই পিতৃহীন মেয়েটাই পাশ করে ভালো চাকরি করছে, তার ভালো বিয়ে হতে যাচ্ছে, আর অমৃতা কোথায় হারিয়ে গেল। তিনি মনে মনে বললেন, হে ভগবান, ক্ষমা করো, ক্ষমা করো, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো শম্পাকে, রক্ষা করো অমৃতাকে, আরও যত মেয়ে আছে তার মেয়ের মতো, যে যেখানে বিপদে পড়েছে সবাইকে রক্ষা করো। কাজকর্ম শেষ করে অল্প একটু ভাত আলু ভাতে দিয়ে খেয়ে ওরা বেরিয়ে পড়লেন সল্টলেকের উদ্দেশ্যে। যখন ওরা ব্রাহ্মবালিকায় পড়ত তখন অমৃতারা থাকত মানিকতলায়, তারপর গেল দক্ষিণে রমণী চ্যাটার্জি স্ট্রিটে। মেয়ের বিয়ে দিয়ে তবে ওরা একটা আস্তানা নিজের মতো করে করতে পেরেছেন সল্টলেকের পূর্বাচলে। সে বাড়িতে কখনো যাবার দরকার পড়েনি তাদের। সম্পর্কটা অমৃতার সঙ্গেই আছে, মাসি মেশোর সঙ্গে নেই। ঠিকানা খুঁজে খুঁজে মা মেয়ে যখন পূর্বাচলের বাড়িতে পৌঁছালেন তখন একতলা ছোট বাড়িটার মাথায় গনগন করছে রোদ। ছোট্ট একটু বাগান, সেখানে সামান্য কিছু ফুলের গাছ, 2-4টে জবা, কিছু জিনিয়া। ফুল নেই কোথাও, শুধু গাছগুলোই সার। সাবধানে বেল বাজালেন নিবেদিতা, খুব আস্তে। সামান্য একটু পরে দরজা খুলে দিলেন বিশ্বজিৎবাবু, অমৃতার বাবা। বোঝাই যাচ্ছে স্কুল কামাই করেছেন, গালে না কামানো দাড়ি, পায়জামাটার চেহারা দেখে মনে হচ্ছে বাসিটাই পড়ে আছেন। ও শম্পা, এসো, আসুন আপনি। সীমা কই? ও ঘরে। সীমা শুয়েছিলেন, ওদের দেখে উঠে বসলেন। বিশ্বস্ত্র জামা কাপড়, চোখ মুখ বসে গিয়েছে। দিদি, কিছু খবর পেলেন? না ভাই। কি হয়েছিল? কিচ্ছু জানি না, কোনো খবরই ওরা আমাদের দেননি। মেয়ের শরীর খারাপ হয়েছিল বলেও তো কিছু শুনিনি। তবে তবে কি? ওর একটু অনিয়মিত হচ্ছিল, আমাকে জিজ্ঞেস করছিল। তাহলে তো কনসিভ করেছিল? তাও ঠিক জানি না ভাই, অন্য কোনো লক্ষণ তো ছিল না, খালি বলতো খুব খিদে পাচ্ছে, খুব খিদে পায় মা। চোখ দুটো জলে ভরে এলো সীমার। আমরা সল্টলেকে এসে থেকে তো বেশি আসতেও পারতো না, আমাদের যাওয়া তো আরোই অসম্ভব। কেন যে রমণী চ্যাটার্জি থেকে চলে এলাম, মেয়েটাকে বোধহয় হাত পা বেঁধে জলেই ফেলে দিয়েছি। কেন এ কথা বলছেন কেন? ছোট্ট ফ্যামিলি, জামাই অত গুণের। কোনো কথা বললেন না সীমা, মুখ নিচু করে শুধু নিজের আঙুলগুলোর দিকে তাকিয়ে রইলেন। ফোঁটা ফোঁটা জল পড়ে আঙুলগুলো ভিজতে লাগল। নিবেদিতার মনে হলো কি অপূর্ব সুন্দরী এই ভদ্রমহিলা, কিন্তু কোনোদিনও সুখের মুখ দেখলেন না। স্বামী দিবারাত্র কোচিং করেন, উনি দিবারাত্র শুয়ে বসে থাকেন, সকাল সন্ধে নিয়ম করে একটু হাঁটেন, হার্টের ব্যারাম। কোনোদিন ভালো থাকেন, বেশিরভাগ দিনই ভালো থাকেন না। সেভাবে দেখতে গেলে ওর মেয়েও শম্পার থেকে খুব একটা সুখের ছোটবেলা পায়নি। ক্লাস 2-3 মেয়েকে যদি নিজের ইউনিফর্ম ইস্ত্রি করে পরে আসতে হয়, ক্লাস 6 মেয়ে দুধ জাল দেওয়া, একটু ভাতে ভাত রান্না করাও শিখে নিয়েছিল। তার পিতৃহীন মেয়েটাকে অতটাও করতে হয়নি। ওর স্বাস্থ্য ফিরিয়ে দিতে না পারো, অন্তত মেয়েকে ফিরিয়ে দাও। হে ঈশ্বর, ওর মেয়েকে ফিরিয়ে দাও। শম্পা বলল, আমি তোমার কাছে কয়েকদিন এসে থাকবো মাসি। কি করবি থেকে? তোরও তো অফিস আছে। ছুটি নেব। তোর মায়ের অসুবিধা হবে। না না, আমার কোনো অসুবিধে হবে না। নিজের শোক দুঃখ নিয়ে একলা একলা থাকতেই স্বস্তি। অন্য কেউ এসব সময় থাকলে বড় অসুবিধে হয়, মন খুলে কাঁদা যায় না। স্বামীর সঙ্গে এই ঝগড়া, কথা কাটাকাটি, আবার দুজনের একত্র শোক বিহ্বলতা, এসবই কেমন যেন আটকে যায়। যতই হোক পরের মেয়ে, অতিথি, তার দিকেও
একটু না একটু নজর দিতেই হয়, অথচ সে সামর্থ্য নেই, না মানসিক না শারীরিক। তিনি অসহায়ের মতো একবার নিবেদিতা আর একবার শম্পার দিকে তাকান। দরকার নেই রে, উনি আছেন, হয়ে যায় আমাদের, চলে যায়। ঠিক আছে, দরকার হলেই কিন্তু ডাকবে, কোনো সংকোচ করবে না। ওর শ্বশুরবাড়ি থেকে যোগাযোগ করেছিল? হ্যাঁ, আজ সকালেই। জামাই বলল ডাক্তারটা কিছু গন্ডগোল করেছে, নার্সদের অসতর্কতায় কখনো উঠেছে, বাইরে চলে গেছে, কেউ খেয়াল করেনি। একটা নামী নার্সিংহোম, এত অসাবধান। ওরা যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে, এই বলল। আর কি বলবে? নার্সিংহোমের বিরুদ্ধে কেস করা উচিত। তা হয়তো করবে। শম্পা বিকেলের চা করল, খাওয়ালো সবাইকে, তারপরে ওরা চলে গেল মা মেয়ে। বিশ্বজিৎ আর সীমাও যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। একটা অনভ্যস্ত গোপনতা বয়ে বেড়াতে হচ্ছে ওদের। আজ খুব ভোরবেলায় অমৃতার ফোন এসেছিল। মা, আমি বেঁচে আছি, ভালো আছি। কোথায় আছি এখন বলবো না, তবে যথাসময়ে জানতে পারবে। ভাবনা করো না, কাউকে বলো না। শেষ হলো অমৃতা উপন্যাসটির দ্বিতীয় পর্ব। খুব তাড়াতাড়ি ফিরে আসছি এই উপন্যাসের তৃতীয় পর্ব নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।